रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं ना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं ना रना रनु रे रे नजरिया लागे
হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বাট সকাল থেকে আজকে অসহ্য গরম, জানো। পুরো পচতে গেছি, কিছু না করেই পচতে গেছি। কিছু না করে বলবো না, টুকটাক কাজ তো করেইছি, বাট প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আজকে পুরো ওয়াকিংও করতে পারিনি, এত গরম। উফ, কি অবস্থা বলো তো, বাপরে বাপ। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে 6 তারিখ, 6th of June, আর এখন বাজে 8টা। এই যে, এই তো মহিলা খাটের তলা থেকে এখানে চলে এলো। বাপরে বাপ, এত গরম, কি করে সারাটা মানে সকাল টানবো কে জানে। আর রান্না বান্না আজকে তো আছেই, রোজ রোজ তো আর পুরনো খিচুড়ি খাওয়া যায় না। তো আজকে হচ্ছে ডিমের ঝোল করব আর ডাল সেদ্ধ, মানে ডাল ভাতে আর কি, একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে ওটা প্রথম পাতে, আর তারপর ডিমের ঝোল। এই হচ্ছে আজকের ছিমছাম মেনু। আর এখন একটু বসবো, গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করবো, তারপরে যাব রান্নাঘরে। রান্নাঘরে যেতে ভয় করছে জানো, মনে হচ্ছে সবটাই যদি রেডিমেড কিছু খাওয়া যেত ভালো হতো, মানে আউটসোর্স করে। বাট আউটসোর্স করে তো আর বারবার খাওয়া যায় না, উচিতও না। ওই জন্য হোমমেড খাবারই প্রেফার করিও। আর রাত্রিটা তো মানে দুধ কর্নফ্লেক আমার এখন একদম রেগুলারের ব্যাপার হয়ে গেছে। উফ, আর গরমে আর ভালোও লাগছে না। গুড্ডিকে মেনু বললাম, গুড্ডি বলে এত সিম্পল মেনু। বললাম যে আবার সিম্পল না তো কী রে, আর কি করব। এর বেশি আমার আর ক্ষমতা নেই, এর বেশি আমি আর কিছু করতে পারবো না। আর একা একা খাচ্ছি, কত রকম 5 রকম করে খাবো। বললাম তুই বরং চলে আয়, তাহলে একসঙ্গে দুজনে অন্য কিছু করি। যাই হোক, অক্টোবর মাসে তো আসবে, সেটা কনফার্ম মোটামুটি। এখনো মার কাজের দিনটা কিছু কনফার্ম নয়, সেটা আসছে মাসে। আমাদের এখানকার ওই যে আছেন ঠাকুরমশাই, তাকে ডাকবো, ডেকে একটু কনফার্ম করে নেবো। আন্দাজ করে একটা মানে জানি, আমি একটা আন্দাজ রেখেছি তিথি অনুযায়ী আর কি। তো তাহলে ওনার মুখ থেকে একবার শুনলে সেটা ফাইনাল করে ওকে বলবো আর কি। কারণ ওকেও অনেক আগের থেকে বললে তাহলে টিকিট কাটাটাও সুবিধে হবে। যাই হোক, চলো এখন একটু বসি, এখন একটু চ্যাটিং চুটিং করি, করে তারপরে আবার আসছি তোমাদের কাছে। 9টা বাজে, এখন উঠলাম, এবারে যাব রান্নাঘরে। এতক্ষণ যে গুড্ডির সঙ্গে গল্প করছিলাম তা না, এমনি একটু হোয়াটসঅ্যাপে সব এদিক ওদিকের সঙ্গে কথা বলছিলাম, প্লাস তোমাদের সব গুড মর্নিংয়ের উত্তর দিলাম, তোমাদের অনেকের সঙ্গে একটু চ্যাটিং চুটিং করলাম। এই সব করে এবারে উঠলাম। গুড্ডি অনেক আগেই আজকে চলে গেছে, ওর খুব ঘুম পাচ্ছে, ও চলে গেছে। ওর তো রাত্রির এখন, তো ওই জন্য আজকে ওর হঠাৎ খুব ঘুম পাচ্ছে, বললো আমি ভীষণ ঘুম পাচ্ছে, আমি চলে যাই। আর হ্যাঁ হ্যাঁ, যা, শুয়ে পড়। আর তো এখন যাচ্ছি, ডিমের ঝোল করব, আর ডাল সেদ্ধ তো হয়েই গেছে, ওটাকে শুধু তেল নুন দিয়ে মাখবো। উফ, রান্নাঘরে ঢুকতে ভয় লাগছে জানো। আরও একটু বেলা হলে আমি আজকে ম্যাগির ডাক্তারকে কল করব। এটা আগে বলেছি কিনা মনে নেই জানো, যদি দ্বিতীয়বার বলে থাকি সত্যি সরি। মনে থাকে না অত জানো তো, কখন কি বলছি, যখন যেটা মনে হয় বসে আর করি। কারণ ও খাওয়াটা ভীষণ কমিয়ে দিয়েছে, খাওয়াটা মানে জোর জবরদস্তি একটু আধটু খাচ্ছে। ওরম করে তো এত বড় একজন বাচ্চা, সে তো মানে নিজেকে মেনটেন করবে কি করে। ওর মাঝে মাঝে এরকম হয়। কালকে ভেবেছিলাম তো ভাতটা না দিয়ে হয়তো তাড়াতাড়ি সব খেয়ে নেবে, তাও এতটা খায়নি। তো মাঝে মাঝে ডাক্তারকে বললে উনি একটু ওই ডাইজেস্টিভ ওষুধ দেন, তো ওই ডাইজেস্টিভ ওষুধটা খেলে তারপরে আবার ওর খাওয়া আরম্ভ হয়ে যায়। ওদেরও তো এসব হয় না টুকটাক। আর তারপর গরম তো পড়েইছে, গুড্ডিকে বলতে গুড্ডি বলে ও গরম পড়েছে বলে খাচ্ছে না। দেখবে ডাক্তার ঠিক বলবে যে হ্যাঁ, গরমের সময় এখন সব বাচ্চাগুলোই খাচ্ছে না। তো দেখি, সেটাই উনি বলুন, দেখি। আমি তো আর ডাক্তার নই, কাজে আমি নিজে মতেতে এইসব তো চুপ করে ওয়েট করব না, ওনাকে কনসাল্ট করব। ওটা একটু বেলার দিকে করব, এত সকালে উনি আবার ফোন ধরেন না। আর একটু বেলা হোক, তারপরে করবো, চান টান করে উঠে তারপরে করব। আমার পায়রা সন্তান এখানে ছটফট করছে গো, আহা, ওকে খেতে দেবো। দেরি হয়ে গেল বসে বসে। উফ, তোমাদের অনেকের সঙ্গেই চ্যাটিং চুটিং করছিলাম, সব অনেকের অনেক রকম সমস্যা, অনেক রকম কথা, তাই হচ্ছিল। যাকগে চলো, ওই যে ওই যে বসে আছে আমার পায়রা সন্তান, ওকে খেতে দিই, ম্যাগির মাংস টাংস বসাই, ভাত আমাদের দুজনকারই বসাবো, এইসব করে টোরে তারপর আসছি। উফ, গরমে পচতে যাচ্ছি। এই যে ম্যাগির মাংস বসিয়েছি আর আমার ভাত বসিয়েছি, ম্যাগিকে আজকেও ভাত দেবো না, ও মাংসটাই শুধু সলিড খাক, তাহলে অন্তত পেটটা ভরবে। তো ওই জন্য আজকেও ওর মাছ আর মাংস এটাই সেদ্ধ করতে দিয়েছি। আর এখন ডিমের জাস্ট ওই ডালনা টাইপের করব,
সেটারই প্রিপারেশন করছি। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটা একটু ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা পুরো বেরিয়ে যায়, তাহলে একটু মানে ভালো করে শক্তপোক্ত করে মাখা যাবে। আর গরমে পুরো পচতে যাচ্ছি। নিঃসারে গিয়ে আমি ঘরের পাখাটা চালিয়ে এসেছি জানো, ম্যাগিটা ওখানে ঘুমোচ্ছে, বুঝতে পারেনি, অঘরে ঘুমোচ্ছে, আর আমি আস্তে করে সুইচটাকে অন করে দিয়ে এসেছি, হাওয়াতে শুয়ে আছে। দেখবে, কাছে যাবো না, আবার পাখার দিকে দেখালে বুঝতে পারে। এই দেখো, ওকে দেখাচ্ছি। দেখেছো, অগরে ঘুমোচ্ছে আর আমি পাখাটা চালিয়ে দিয়ে এসেছি। পাখাটা আর আমি তোমাদের এখন দেখাচ্ছি না, ওখানে গিয়ে ওপরের দিকে দেখালেই না ও দেখতে পাবে আর ব্যাস উঠে চলে আসবে। যাকে চলো তাড়াতাড়ি ডিমের ঝোলটা করি, করে আর বেরিয়ে যাই এখান থেকে। আর ব্রেকফাস্টে ওই ডিম সেদ্ধ, একটু ফলমূল এই সব খাবো ব্যাস। ডিমের ঝোলটা এই যে চাপিয়ে দিলাম, আর আলু ডিম সবই তো সেদ্ধ আছে, তাই বেশিক্ষণ আর লাগবে না। একটু জলটাকে মারবো আর মশলাটা রান্না হবে, ব্যাস নামিয়ে নেবো। উফ, আর জাস্ট পাচ্ছি না, এত গরম। আর এখানে ভাত ফুটছে, এখানে ম্যাগির মাংস মাছ সব হচ্ছে। তিনটে গ্যাসে তিনটে চাপিয়ে দিয়েছি। এখন আমার নেক্সট কাজ হচ্ছে ফলমূলগুলোকে বার করে কাটা ব্রেকফাস্টের জন্য, নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি। উফ, এই যে ডালটার জল ঝরিয়ে নিয়েছি, একটু সর্ষের তেল আর নুন দিয়ে মেখে নিলাম। আর এই ঝোলটা দেখো মাখা মাখা মতো হয়েই এসছে, এইটুকু গ্রেভি থাকুক। এখন আমি ব্রেকফাস্টের জন্য এই ফলগুলো কেটে ছাড়িয়ে রেডি করে নিই। আজকে আম কেটেছি, রোজ কেবল তরমুজ খাই, আমগুলো পচে যাবে, তাই জন্য আজকে দেখলাম যে না, একটা আমকে কাটি। আর এত বড় আম এনেছে না, ছোট ছোট আম হলে বেশ ভালো হয়, আর এটা অতিরিক্ত বড়। আর এই লিচুগুলো ছাড়িয়ে রেখে একদিক দিয়ে সুবিধে হয়েছে, চটপট খোলাটা ছাড়িয়ে নিই, নাহলে ওই ডালপালার ভেতর থেকে টেনে টেনে না বার করতে ভাল লাগে না। সব কাজকর্ম শেষ, এখন বাজে 9টা, এই 40-42 এরকম হবে। সব পাট চুকিয়ে দিয়েছি, বাস ভাতও কেলে নিয়েছি, ম্যাগির মাংস গ্যাস বন্ধ করে দিয়েছি। মহিলা এখনও অবধি পাখার তলায় শুয়ে আছে, বাপরে। যাক, পাউরুটিওয়ালা এলো, অনেক দিন আসেনি, তাই জন্য বললো আপনি তো কিছুই রাখেন, মানে ডাকেন না আমাকে, কিছু নেনও না। পাউরুটিওয়ালা এসে হাজির, দেখা করতে এসছি, যদি কিছু নেন। গরিব মানুষ, দেখলাম আহারে এই গরমের মধ্যে এসছে, একটু আশা নিয়ে যদি কিছু কিনি। এই দুটো বিস্কুট কিনলাম, এই দেখো বেকারির বিস্কুট, এগুলো আমার বেশ ভালোই লাগে খেতে। এটা খাস্তা, আর এইটা একটা, এটা বললো একটু মিষ্টি মিষ্টি হবে। আমার মার ভীষণ প্রিয় ছিল জানো, বেকারি বিস্কুট খুব ভালোবাসতো খেতে। আমি কিনতে কিনতে মার মুখটা পুরো ভেসে উঠলো সামনে। যাই হোক, মনটাকে ওই করতে চাই না আমি। তো এই দুটো বিস্কুট কিনলাম 90 টাকায়। যাকগে, গরিব মানুষ এসছে দরজায়, একেবারে হাঁটিয়ে দেবো যে না না আমার কিছু লাগবে না, হাঁটো, পারলাম না। তাই জন্যই দুটো বিস্কুট নিয়েছি, চা দিয়ে খাওয়া হবে। এখনও আমার অবশ্য জাঙ্ক বক্স ভর্তি ক্রিম কেক, আর ওইগুলো শেষ হলে আবার একটা একটা করে ঢালবো। চলো এখন বসি ব্রেকফাস্ট খেতে। দুটো সসেজ করলাম, কেননা ওই সসেজগুলো নষ্ট হয়ে যাবে, আর বোধহয় 2 না 3টে পড়ে আছে, খেয়ে নেবো ব্যাস ইস্তফা। আর ডিম সেদ্ধ আর একটু ফ্রুটস, আজকে আম একটা কেটেছি বলে তরমুজ টরমুজ কিচ্ছু নিইনি, ওই আম, লিচু আর তালশাঁস, ব্যাস এইতেই আমার হয়ে গেল। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। উফ, এইখানটা এলেই একটু হাওয়া খাই। বিস্কুট দুটো রাখি, রেখে বসছি। এই যে আমার ব্রেকফাস্ট, এই দুটো সসেজ নিয়েছি আর ডিম নিয়েছি আর এই ফ্রুটস। সসেজ এইটা শেষ হয়ে গেলে ব্যাস, আবার আমি এখন আর কিনবই না। কি কাঠফাটা রোদ দেখেছো পাশে, বাপরে বাপ, মানে পারা যাচ্ছে না। এখানে রাখি, ফল কাটতে গিয়ে সসেজটা একটুখানি পুড়ে গেছে, বুঝেছো তো। হ্যাঁ, আমি তো খাবো, ও হয়ে যাবে ঠিক। মানে এদিকে করছিলাম, ওদিকে গ্যাসটাকে হাই করা ছিল, মনে ছিল না। কালকে ফেসবুকে একটা
লেখা পড়লাম, মন ছুঁয়ে গেল, বেশ ভালো লাগলো। গল্প টল্প কিছু না, এমনি বলছে আর কি, বাইরের একজন বিদেশি এতটা লিখেছে যে ছেলের বউ যদি থাকে অবশ্যই চেষ্টা করবে তাদেরকে অন্য জায়গায় রাখতে, মানে কখনো নিজের বাড়িতে নিজের সংসারে ছেলে আর ছেলের বউকে নিয়ে ঘর করতে যাবে না। এটাই মানে সাজেশন দিচ্ছেন উনি। তাতে যদি তাদের রেন্ট করে থাকতে হয় তাও বি আচ্ছা, তারা রেন্ট করেই থাকুক, কিন্তু চেষ্টা করবে ছেলের বউকে সবসময় নিজের থেকে দূরে রাখতে। আসা যাওয়া করবে মাঝে মধ্যে, কিন্তু একসঙ্গে এক সংসারে এক হাঁড়ি কখনো করবে না। আর বলছে যে ওদের কোনো প্রবলেম হলো, ওদের মধ্যে ঝগড়া হলো, তুমি মাঝখানে গিয়ে সালিশি করতে যাবে না, কারুর সাইডই নেবে না, বউয়ের সাইডও নেবে না ভালো মানুষই করে, আর ছেলের সাইডও নেবে না তোমার নিজের ছেলে বলে। লেট দেম হ্যান্ডেল, ওদেরকে হ্যান্ডেল করতে দাও। ওরা বিয়ে করেছে মানে দে আর ওল্ড এনাফ, যথেষ্ট তারা ম্যাচিওর, বয়স হয়েছে, নিজেরা বুঝে নিক, নিজেরা ঝগড়া করুক, ভালোবাসুক, যা করুক, তুমি দূরে থাকো। আরও অনেকগুলো পয়েন্ট, সবগুলো মনেও নেই। তারপরে আগ বাড়িয়ে বউকে কখনো বেশি মেয়ে দেখাতে যেও না, কেননা তুমি যতই তাকে মেয়ে হিসেবে দেখো না কেন বা ভালোবাসো না কেন, কোনো একটা কথা তোমার যদি ওর অপছন্দ হয়, ও কিন্তু তোমাকে ছাড়বে না। সেই সেম কথাটাই যদি তার নিজের মানে মা হয়, মানে যার গর্ভ থেকে সে জন্মেছে, তাকে কিন্তু সে সেই কথাটা শুনেও ক্ষমা করবে, কিন্তু তোমাকে ক্ষমা করবে না। যতক্ষণ ভালো আছে, কিন্তু তার আঁতে যদি একটু ঘা লেগে যায় কোনো কারণে, সেটা হয়তো তোমার মানে ইচ্ছাকৃতও নয়, মানে অনিচ্ছাকৃত হয়তো হয়ে গেল, কিংবা কিছু একটা বলে ফেললে, বেশি আদরে কিছু একটা বলে ফেললে যেটা সে অ্যাকসেপ্ট করলো না, সে কিন্তু তোমাকে ছাড়বে না। কিন্তু ওইটাই যদিও তার মা বলে কিংবা তার থেকেও খারাপ কিছু বলে, সে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে। তাই বলছে ওই ধারণাটা পুরোপুরি মিথ্যে যে বউ মানে আমার মেয়ে, সে কিন্তু তোমাকে নিজের মা হিসেবে কোনোদিনই দেখবে না। কাজী তুমিও এইসব ভুলভ্রান্তি জিনিসগুলোকে মাথা থেকে বার করে দাও, বউকে বউ হিসেবেই দেখো, তাতেই দেখবে শান্তি থাকবে। আর তাদের বাচ্চাকে তারা যতক্ষণ না বলছে না যে তুমি কিছু করে দাও বা কিছু হেল্প করো বা তাদেরকে সামলাও, নিজে আগ বাড়িয়ে কখনো করতে যাবে না, কখনো করতে যাবে না। কেননা তোমার জেনারেশন আর তার জেনারেশন দুটোর মধ্যে তফাৎ আছে, তোমার অনেক কিছুই কিন্তু তার পছন্দ হবে না। তো যদি কিছু পছন্দ না হয়, সে কিন্তু বলতে ছাড়বে না যে তোমার জন্য আমার ছেলে বা মেয়ে এটা শিখলো বা এটা শিখলো না। কাজেই নিজের থেকে আগ বাড়িয়ে তাদের বাচ্চাকে সামলাতে যাবে না। তারা যখন যদি বাচ্চা পৃথিবীতে এনে থাকে, বলছে তাদের সেটা দায়িত্ব, তাদের সেটা বোঝবার ব্যাপার, তোমার নয়, তোমার দায় পড়েনি। বলছে সব মেয়েই যখন বউ হয় তখন তার ইচ্ছেটা হয় যে সে তার হাজব্যান্ডের অর্থাৎ তোমার ছেলের সব কিছু করবে, কাপড় জামা কাচা, তার রেডি করে দেওয়া ইত্যাদি ইত্যাদি, কি খাবে না খাবে সব কিছু সে করবে, এটাই সে চায়। কাজেই ছেলের যখন বিয়ে হয়ে গেছে তখন তুমি একটু দুপা পেছিয়ে এসো, লেটার হ্যান্ডেল, তাতে সে ভুলভ্রান্তি করুক, তাতে সে তার হাজব্যান্ড বা মানে অর্থাৎ তোমার ছেলের কাছে সে জাড়কাক, যাই হোক, তারা বুঝুক। তুমি মাঝখানে আগ বাড়িয়ে আমার বাবু আমার ছেলে করতে যাবে না, তাতে রিলেশনটা ভালো থাকবে। বলছে এর জন্যে যতদিন তোমার ছেলে ছোট বা তোমার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, তোমার জিম্মায় রয়েছে, তোমার আওতায় রয়েছে, তোমার ওপরে ভরসা করে রয়েছে, নির্ভর করে রয়েছে, ততদিনে তোমার এটা ওকে শিক্ষা দেওয়া উচিত সেই ছেলেটিকে, যে সে যখন বিয়ে করে বড় হয়ে বিয়ে করবে বা বউ আনবে, তখন যেন সে সেই মানসিকতাটা মানে বজায় রাখে এবং সেই চিন্তা ধারণাটা যেন তার থাকে যে মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায়। বউয়ের কোনো কথা শুনে সে মাকে যেন ছোট না করে বা নিচু না করে দেয়, সেটা দেখার দায়িত্ব তার। তুমি এইটা শিক্ষা দিয়ে তাকে বড় করে দাও, বাস। তারপরে দেখো সে কী করে। তারপরে আর নিজের থেকে আগ বাড়িয়ে কিছু করতে যেও না, বা ভালো মানুষই করতে যেও না, বা খোসামত করতে যেও না।
কিচ্ছু না, তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। এবার ছেলেকে দেখো, সে তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে কতদূর কি পারফর্ম করে তার জীবনে। বেশ ভালো লাগলো পড়ে। আরো কিছু পয়েন্ট আছে ভাই, সবগুলো মনে নেই। আর শুয়ে শুয়ে দেখছিলাম তো, মানে খেয়াল হয়নি অত যে স্ক্রিনশট নিয়ে রাখবো, তাহলে কি হলো, দেখে দেখে তোমাদের কিছু বলতে পারতাম। অনেক মায়েরা আছে, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, সেখানে গিয়ে আবার ছেলেকে শাসন করছে। এইগুলো ন্যাকামি, এইগুলো করার কোনো মানে হয় না। বলছেন ভদ্রলোক, ইনি একজন বাইরের, মানে বাইরের বলেই যে ভালো বলছে সেটা আমি বলছি না, কিন্তু যেটা বলেছেন সেটা আমার মনে হয়েছে একদম লজিক্যাল, ঠিকই বলেছেন। যতদিন তোমার আওতায় আছে তুমি যা শেখানোর শিখিয়ে দাও। বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, ছেলে মেয়ের বাবা হয়ে গেছে, আর তাকে জ্ঞান দিয়ে শেখাতে যেও না, তাকে শাসন করতে যেও না। খুব ভাল লাগলো, যে কারণে খুব প্র্যাকটিক্যাল লাগলো, তাই জন্য মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের অনেকেরই ছেলের বিয়ে আসছে, বা আমি বলছি না নিজেদেরকে পাল্টে ফেলো আমারটা শুনে, বাট এটা অবশ্যই বলবো যে আমারটা শুনে একটু চিন্তা করে দেখো, ভেবে দেখো, তারপর তোমরা যেটা মনে করবে নিজেরা অবশ্যই সেটা করবে, কিন্তু একবার ভেবে দেখো। ডিস্টেন্স মেনটেন করলেই না রেসপেক্টটা বজায় থাকে। সবসময় সবের ভেতরে ঢুকতে গেলে রেসপেক্ট থাকে না। ও আমার বউ নয়, ও আমার মেয়ে, কোনো জন্মে হয় না, যাই বলো, কোনো জন্মে হবে না। ও আমাকে মেয়ের, নিজের মায়ের মতো ভালোবাসে, বাসে হয়তো, করে হয়তো, অনেক মেয়েই অনেক ভালো আছে, কিন্তু এইটুকুনি যদি এদিক থেকে ওদিক হয়, সে কিন্তু একটুও তোমায় দোষারোপ করতে দ্বিধাবোধ করবে না। এটা যদি তার নিজের মা করে, সে কিন্তু কিছু বলবে না। এটা নিয়ম। জন্মে আসতো, জন্মানোর মুহূর্ত থেকে যাকে একটা মেয়ে মা হিসেবে চিনল, মা তার একেবারে নিজস্ব রক্তের সম্পর্ক, হঠাৎ করে বিয়ে হয়ে একটা অন্য সংসারে গিয়ে আরেকজন ভদ্রমহিলা, যতই সে ভালো হোক, মানে মাটির মানুষ হোক, তাকে হঠাৎ একেবারে সেম টু সেম ফিলিংসে মা বলে কখনো হয় না। মা মাই থাকে। তাই বলে যে সে শাশুড়ির সঙ্গে ভালো রিলেশনে থাকে না তাও বলছি না, অনেকেই একেবারে মেয়ের মতোই থাকে, কিন্তু 100 তার মা পাবে, শাশুড়ি কোনোদিন পাবে না। যাই হোক, যখন যেটা পড়ি চোখে লাগে বা মন ছুঁয়ে যায়, তখন মনে হয় এটা তো আমার পরিবারের সঙ্গে একটু শেয়ার করি। এখন খাই আমটা, কি বস্তু কে জানে, জানো তো, অনেকদিন পর, এটা বেগম ফুলি না কি বলে, সেই একেবারে যে বিশাল মিষ্টি তা না, কিন্তু বেশ ভালোই একটা টেস্ট আছে। চলো খাই, খেয়ে নিয়ে চান টান করবো। আমার রুটিন তো তোমরা জানোই, ফ্যাব্রিকের একটু কাজ নিয়ে বসবো। চলো পরে আসছি আবার। 11টা বাজতে 10, আমি চান করে বেরোলাম আর ম্যাগির খাবারটাকে রেডি করে, এই যে এখানে ঠান্ডা হচ্ছে, অসম্ভব গরম হচ্ছে জানো, পুরো চান করে গেছি, মানে চান করে গেছি, কি অবস্থা বলো, দরদর করে ঘামছি, বাপরে বাপ কি অবস্থা পড়েছে। সবাই বলছে, তোমরা সব আমাকে হোয়াটসঅ্যাপে লিখছো যে অস্থির হয়ে যাচ্ছি, এত গরম, সত্যি তাই, বাপরে।
এ কি অবস্থা, কি দিন এলো। উফ, চান করে উঠে পুরো দরদর করে ঘামছি। যাই হোক, ম্যাগির খাবারটা একটু ঠান্ডা হচ্ছে, ও খাবারের আওয়াজ পেয়েছে, সঙ্গে সঙ্গে খাটের তলায় ঢুকে গেছে। এই অবস্থা জানো। দেখি আজকে খাই কি, তারপরে ডাক্তারকে কল করব। শুধু শুধু আমি ওষুধ দিতেও চাই না, বুঝেছো তো। দেখি আজকে কি করে। আজকেও শুধু মাছ আর মাংস দিচ্ছি সেদ্ধ, দেখা যাক। বাপরে, আর এই গরমে সত্যি ওকেই বা কি দোষ দিই না, আমাদেরই খেতে ইচ্ছে হচ্ছে না, ভাল লাগছে না, কিন্তু আমরা জোর করে খাচ্ছি, মানে এটা বুঝে যে হ্যাঁ পেটটা ভরাতে হবে বা শক্তিটা রাখতে হবে, ও হয়তো সেটা বোঝে না। ভাল লাগছে না মানে ভাল লাগছে না, বাস খাটের তলে ঢুকে পড়লো। পাখাটা অবশ্য সমানে চলছে জানো তো, আজকে মনে হয় পাখাতে আরাম পেয়েছে। যাকে চলো, আমি এখন বসে একটু ফ্যাব্রিকের কাজ টাজ করি। এখন তো এটাই আমার কাজ এই সময়, চান টান করে, তোমরা জানো। 1:45 মতো বাজে। ফ্যাব্রিকের কাজ এবার বন্ধ করলাম, সব তুলে পেড়ে রেখেছি। এবারে যাব কাপড় জামাগুলো তুলবো। ম্যাগি পুরো খেয়েছে, একটুখানি মাছ ফেলে রাখছিল, আমি সেটাকে হাঁ করিয়ে খাইয়ে দিয়েছি, দিয়ে জল টল খেয়ে ও আবার খাটের তলায় চলে গেছে। যাই হোক, আমি এবার যাই কাপড় জামাগুলো তুলি। কিরম গুমোট চাপ মতো হয়ে আছে জানো তো, খেতেও ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবেই, একটু পরে খাবো। যাই আগে কাপড় জামাগুলো তুলি। উফ, এরকম ওয়েদার না একটা কিরকম চাপ চাপ মতো, ভালো লাগে না। মহিলা ভেতরে ঢুকে আছে, চলো কাপড় জামাগুলো তুলে ফেলি। মোটামুটি সবই ভিজে, শুকোয়নি। আসলে রোদের কোনো তেজ নেই জানো তো, সকালে অনেক রোদের তেজ হয়েছিল, এখন সেরকম কিছুই নেই, কিরকম একটা চাপ মতো হয়ে আছে তো, সবই মানে অল্প বিস্তর ভিজে। যাই হোক, আমি এগুলোকে বরং ওলট পালট করে আর ঘরের ভেতরে দিয়ে দরজা বন্ধ করে দিই। দরজাটা খোলা থাকলেও একটা হালকা মতো কীরকম যেন একটা হয়ে আছে, গুমোট টাইপের। এই দুটোই শুধু তুলতে পেরেছি, আর সব ভিজে, কি কাণ্ড। এই যে জানলারও পর্দা দিয়ে দিয়েছি, ওখানে বারান্দারও পর্দা দিয়ে ওই র্যাকটাকে ভেতরে করে দিয়েছি। এসি চলবে তো সব শুকিয়ে যাবে। আমার মেয়েটাকে একবার দেখবে, দাঁড়াও, ভেতরে আছে, ওই দেখো অন্ধকারের মধ্যে ও তোমাদের দেখছে, দেখেছো? জানি না তোমরা বুঝতে পারছো কি না, আছে, দেখেছো? ঠান্ডায় তুই শুয়ে থাক। খেয়েছে আজকে, তবু তো ভাতের জোর একটা অন্য ব্যাপার না, কিন্তু ভাতটা খাওয়াতে পারলাম না। ভাত মানে ভাত দিইনি, আসলে খাবে না শুধু শুধু বলো। এটা তবু সলিড, মাংসটা পেটে গেল, মাছটা পেটে গেল। দুটো মাছ সেদ্ধ করে দিয়েছি আজকে, আর এতটা মতো মাংস, অনেকটাই আর কি। চলো আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করি, এটাকে দিয়ে এখন ইটিং ভিডিওটা আরম্ভ করব। এটাকে আর টেনে কোনো লাভ নেই, কেননা খেয়ে উঠে জানোই তো আমি জাস্ট এসি চালিয়ে শুয়ে পড়ব। তো আজকের মতো এখানে অবধি থাক। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।